বধূ বেশে ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে একটা মেয়ে। মেয়েটির পেছন পেছন একটা ছেলেও ছুটছে। ছেলেটির হাতে একটা নীল রঙের বড় লাগেজ। এয়ারপোর্টের সকল যাত্রী কৌতূহল নিয়ে এই দুজনকেই দেখছে। কেউ কেউ তো নানান কথাও বলা বলি করছে। এরপর মেয়েটি ও ছেলেটি ওয়েটিং এরিয়া থেকে ফ্লাইটের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। তার মধ্যে একজন বয়স্ক মহিলা এসে মেয়েটির পাশে এসে বসে। মেয়েটির সেদিকে খেয়াল নেই। সে তো ফ্লাইটের সময় হয়েছে কিনা তাই বারবার ঘড়িতে দেখছে। বয়স্ক মহিলাটি মেয়েটিকে বার কয়েক দেখে অতঃপর জিজ্ঞেস করেই বসল, বিয়ে থেকে পালাইছো বুঝি? মেয়েটি তৎক্ষণাৎ পাশ ফিরল। জিজ্ঞাসা নয়নে চাইলেই বয়স্ক মহিলাটি ফের শুধায়, বিয়ে থেকে পালাইছো বুঝি? মেয়েটি এবার উত্তর করে, বিয়ে করে পালাচ্ছি। মেয়েটির উত্তর শুনে মহিলাটি বোকা বনে যায়। মেয়েটি সেসবে পাত্তা না দিয়ে আবারও ঘড়িতে সময় দেখছে। তখন মেয়েটির পাশে ছেলেটি বলে, নিঝুম, জুয়েলারিগুলো খুলে লাগেজে রাখ, আমি পানি কিনে আনি। কথাটা বলে ছেলেটা উঠে যায়। নিঝুম নামের মেয়েটি কথাটা আমলে নিয়ে জুয়েলারি খুলে লাগেজে রাখে। পাশের মহিলাটি সব দেখছে। অতঃপর আবার জিজ্ঞাসা করে, ছেলেটা কি তোমার হাজবেন্ড? চমকে বড় বড় চোখ করে তাকায় নিঝুম। তারপর হড়বড়িয়ে বলে, ও আমার বড় ভাই। উত্তর শুনে মহিলাটি অপ্রস্তুত হয়ে ইতস্তত করে। তারপর আবারও শুধায়, তোমার হাজবেন্ড কোথায়? নিঝুম আবারও সময় দেখে। তখনই মাইকে ঘোষণা হয়। ইতিমধ্যে নিঝুমের ভাই নিঝরও চলে এসেছে। নিঝুম পানি পার করে মহিলাটিকে বলে, হাজবেন্ডের বাসায়, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন না তাহলে বাসাই হবে। তারপর সে আর দাঁড়ায় না, পাশের লাগেজ নিয়ে চলে যায়। চলতে চলতে নিঝুম নির্ঝরকে বলে, ওই গুন্ডা যদি ঝামেলা করে তবে আমার সাইন করা ডিভোর্স পেপার মুখের উপর ছুঁড়ে দিবি। নির্ঝর একটু চিন্তিত স্বরে বলে, যদি সে আমায় রিজেক্ট করে? করলেও কি, আমাকে তো খুঁজে পাবে না। এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে শুধু কোন দেশে যাচ্ছি সেটা জানতে পারবে, আর কিছুই পারবে না। আমার ফ্রেন্ড আলিফ বলেছে আমাকে টরেন্টোতে নেমে একদিন সেখানে তার ফ্রেন্ডের বাড়িতে থাকতে, তারপর সে এসে আমাকে অটোয়াতে নিয়ে যাবে। নির্ঝর ভ্রুকুটি করে শুধায়, আলফি ছেলে? নিঝুম অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সব ঠিক করে দিয়েছে। আলিফও ইউনিভার্সিটি অফ অটোয়াতে মাস্টার্স পড়ে, অনলাইনে পরিচয়। সে এখন অটোয়াতে নেই, জরুরি কাজে কোথাও গেছে, না হলে নিজে আমাকে রিসিভ করতো। আলফি জানে যে আজ তোর জাহান আহমেদের সাথে বিয়ে হয়েছে? জানে। আমি 3 দিন আগে যখন বড় আব্বু আমাকে ওই গুন্ডা জায়ান আহমেদকে বিয়ে করার প্রস্তাব দিল, সেদিনই আমি আলিফকে জানিয়েছি। তারপর আলিফ বলেছিল বাড়ি থেকে বেরিয়ে আসতে, একদিন কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে। তারপর তো আজকে ফ্লাইটটি। কিন্তু বড় আব্বু হুট করে আমার রুমে এসে আমার ফোন নিয়ে নেয় আর আমাকে লক করে দেয়। কিছুক্ষণ আগেই বাড়িতে বসে আমি আলিফকে মেসেজে সবটা বলেছি। তখন সে বলেছে আমাকে ওর ফ্রেন্ড রিসিভ করবে। নির্ঝরের মনে সন্দেহ। সে জানতো না তার বোন একটা ছেলেকে এত বিশ্বাস করে যাচ্ছে। নির্ঝর ও নির্ঝরের মা শুধু জানে নিঝুম স্কলারশিপ পেয়েছে, তাই কানাডাতে পড়তে যাচ্ছে। নিঝুমের পাসপোর্ট ও ভিসা সবের ব্যাপারে নির্ঝর ঠিক করে দিয়েছে। নির্ঝর বলে, যদি আলফি ছেলেটা খারাপ হয়, আলফির সম্পর্কে তুই কি জানিস? নিঝুম নির্ঝরকে আশ্বাস দিয়ে বলে, না ভাইয়া, আলিফ খুব ভালো। ওর মা কানাডিয়ান, বাবা বাংলাদেশি, কানাডিয়ান সিটিজেন। দেখে মনেই হয় না যে ওর বাবা বাংলাদেশি। দাঁড়াও, তোমাকে ছবি দেখাচ্ছি। নিঝুম ছবি দেখাবে তখনই আরেকবার মাইকে ঘোষণা হলো। নির্ঝর বলে ওঠে, ছবি দেখতে হবে না, জলদি যা। বেস্ট অফ লাক, নিজের স্বপ্ন পূরণ কর। বলে নির্ঝর নিঝুমের মাথায় আদরে স্পর্শ দেয়। নিঝুম একরাশ স্বপ্ন চোখে নিজের স্বপ্নের দেশের দিকে পা বাড়ায়। এদিকে চৌধুরী বাড়িতে বিশাল ঝড় চলছে। জায়ান আহমেদ রাগের তোপে সবাই নিঝুমের বড় আপু ও নয়ন চৌধুরী থম মেরে বসে আছেন। তার অত বড় বিজনেস বুঝি এবার ডুবল। জায়ান আহমেদ যদি শেয়ার উইথড্রেট করে ও তার লোন পরিশোধ করতে সাহায্য না করে তবে সে পথে বসবে, ব্যাংক কারাপ্টও হয়ে যেতে পারে। জায়ান আহমেদ বলে, মিস্টার চৌধুরী, আপনার ভাতিজিকে আপনার স্ত্রী ও ছেলে মিলে পালাতে সাহায্য করলো, কিন্তু আপনি তা আটকাতে পারলেন না। নয়ন চৌধুরী ক্ষিপ্ত দৃষ্টিতে স্ত্রী আয়েশা চৌধুরীর দিকে তাকালেন। তারপর দৃষ্টি ঘুরিয়ে জায়ানকে আমতা আমতা করে বললেন, দেখো জায়ান, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি নিঝুমকে কড়া পাহারাতে রেখেছিলাম। তারপর আমি ভাবিও না যে ও বিয়ের পর পালাবে।
আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ও আসলে নয়ন চৌধুরীর মুখের কথা কেড়ে নিয়ে আয়েশা চৌধুরী বলে ওঠেন, তোমার মতো গুন্ডা মাফিয়াকে আমার মেয়ের স্বামী হিসেবে মানতে পারবে না। ওর মর্জির বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমিও নির্ঝরও এতে রাজি ছিলাম না। নয়ন চৌধুরী ইশারায় আয়েশা চৌধুরীকে শাসাচ্ছেন। আয়েশা চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে জায়ান আহমেদ বলেন, জোর করেছে আপনার স্বামী? আমি শুধু আপনার স্বামীর কাছে অপশন রেখেছিলাম, সে এই অপশনটা চুজ করেছে। শত হোক, নিজের মেয়ে তো না। আয়েশা চৌধুরীর চোখের কার্নিশে অশ্রু জমে উঠল। সেই 3 বছর বয়স থেকে সে ছোট্ট নিঝুমকে বুকে আগলে বড় করেছেন। নিঝুমের মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। নিঝুম এইচএসসি দিয়েছে 1 বছর হলো। একটা প্রাইভেট ভার্সিটিতে প্রথম সেমিস্টার শেষ করেছে, কিন্তু প্রথম থেকে তার ফরেন কান্ট্রিতে পড়াশোনা করার ইচ্ছের জন্য স্কলারশিপের অ্যাপ্লাই করেছিল। এই ব্যাপারে নয়ন চৌধুরী কিছুই জানে না, তাকে জানানো হয়নি, কারণ তিনি নিঝুমকে তেমন একটা পছন্দ করেন না। তিনি মনে করেন নিঝুমের কারণেই তার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ এই দুনিয়ায় নেই। আয়েশা চৌধুরী বলেন, নিঝুম আমার মেয়ে, ছোট থেকে ওকে আমি নিজে কোলে পিঠে করে বড় করেছি। আপনাদের এসব ইমোশনাল ড্রামা বাদ দিন। নিঝুম কোথায় গেছে তা বলুন। আমার প্রাণ থাকতে আমি বলবো না। আমার মেয়ের ডিভোর্স পেপারে সাইন করে গেছে। ওকে মুক্ত করে আপনি আদার্স অপশন বেছে নিন। তার জন্য যদি আমাদেরকে পথে বসতে হয় তো হোক। আয়েশা চৌধুরীর আবেগপ্রবণ কথায় নয়ন চৌধুরী হুঙ্কার ছাড়েন। এই এক মেয়ের জন্য আমার ভাইয়ের বউ সবাই নিজের প্রাণ উৎসর্গ করলো। এখন তুমি বলছো ওই মেয়ের জন্য আমি আমার সর্বোচ্চ খোয়াবো? কখনো না। আমি নিজে নিঝুমকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। সেটা আপনাকে করতে হবে না, আমার বউকে আমি খুঁজে বের করব। এই বলে জায়ান সেখান থেকে বেরিয়ে গেল। জায়ান গাড়িতে বসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে, স্যার, আপনার আগামীকাল সকালের ইরেন্টোর ফ্লাইট। এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি ম্যাম ফ্লাইটে কিছুক্ষণ আগেই টেক অফ করেছে। জায়ান বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল, তুমি আমাতেই ফিরবে সুইটহার্ট। জায়ান আহমেদই তোমার গন্তব্য। এদিকে নিঝুম বিমানের জানালার ধারে বসে কাচের বাইরে দেখছে। প্রতি মিনিটে বিমান তার উড়ার উচ্চতা বাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি 30 থেকে 40,000 ফুট উচ্চতা ছুঁয়ে উঠতে শুরু করবে। নিঝুম তার মাতৃভূমিকে দেখার চেষ্টা করলো। এত ক্ষুদ্র দেখাচ্ছে যেন হাতের মুঠোয় সবটা। নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে বুক ভার হচ্ছে তার। কিছুক্ষণের মধ্যেই বিমান মেঘেদের রাজ্যে প্রবেশ করলো। অন্ধকারে ধোঁয়াশার মতো মেঘেদের বিচরণ। নিঝুমের মন খারাপের রেশ কেটে গেল। মেঘ তার খুব পছন্দের। তার জন্ম সেই মেঘেদের শহরে। বাবা মায়ের পোস্টিং ছিল খাগড়াছড়িতে। বাবা ছিলেন আর্মিতে মেজর, মা ছিলেন ডাক্তার। বাবার কারণে মা খাগড়াছড়িতে থাকতেন মূলত। তার বড় আব্বু আম্মুও ছুটি পেলে সেখানে ছুটতেন। তারাও ছুটিতে ঢাকা আসতো। বিপত্তি ঘটে একদিন ঢাকা আসার পথে প্রাইভেট কার কুমিল্লার একটা হোটেলে থামিয়েছে। এত লম্বা জার্নিতে অন্তত 2 বার তো যাত্রা বিরতি লাগেই। 3 বছরের নিঝুম হুট করে বাবা মায়ের চোখের আড়াল হয়ে গেল। নিজের বাবা নাহিদ চৌধুরী নেটওয়ার্ক ইস্যুতে রাস্তার অপোজিটে গিয়েছিলেন। নিঝুম খুব করে বাবার সাথে যেতে চাইলেও ওকে রেখে গিয়েছিলেন ওর মায়ের কাছে। কিন্তু হুট করে নিঝুমের মা যেদিন হোটেল থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই কেনায় ব্যস্ত হতেই নিঝুম আলগা পেয়ে হাইওয়ের দিকে ছুট লাগায়। মিসেস জেরিনের খেয়াল হতেই তিনি দেখলেন মেয়ে তার হাইওয়ের দিকে ছুটছে। ছোট ছোট পায়ে বেশ খানিক দূরত্ব অতিক্রম করে ফেলেছে। মিসেস জেরিন মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে মেয়ের পিছু ছুটছেন। সময়টা এমন যে তীব্র রোদ্দুরে সামান্য অন্যান্য বাসের যাত্রীরা হোটেলের ভেতরেই খাবার খাচ্ছেন বা হোটেলের কর্নারে ধূমপানে ব্যস্ত। মিসেস জেরিনের তীব্র চিৎকারে তারপরও কিছু মানুষ ছুটে এসেছিল। স্ত্রীর চিৎকারের শব্দ মিস্টার নাহিদের কানে পৌঁছায়। তিনিও রাস্তার অপোজিট থেকে ছুটে আসেন। ছোট নিঝুম মাঝ রাস্তায় গিয়ে ভয় পেয়ে গেছে। সায় সায় গাড়ির চলাচল। 2 দিক থেকে বাবা মা কিভাবে ছুটে আসতে দেখে আরও আতঙ্কে সে। অতঃপর ঘটে সেই ভয়াবহ ঘটনা। নিঝুমকে মিসেস জেরিন ছিটকে ফেললেও মাথা ফেটে রক্তাক্ত হয়। মিস্টার নাহিদও চট্টগ্রামমুখী বাসের সাথে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেন। ঘটনাস্থলে মিসেস জেরিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিস্টার নাহিদ হসপিটালে কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিঝুমের এই স্মৃতি আবছা মনে পড়ে। রাতে ঘুমালে প্রায় তার এসব স্বপ্ন হিসেবে আসে। মেঘেদের বিচরণ দেখতে দেখতে নিঝুম তার এ যাবৎকাল চিন্তা করছে।
নিজেও মিসেস আয়েশার মুখে তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা সে শুনেছে। মিস্টার নয়ন সেই ঘটনা প্রত্যক্ষদর্শীদের থেকে জেনেছে। তখন থেকে তিনি নিঝুমকে পছন্দ করে না। নিঝুমের জন্মের 2 দিন পর নিঝুমের দাদিও স্ট্রোক করে মারা গিয়েছিলেন। সব মিলিয়ে তিনি নিঝুমকে অশুভ মনে করেন, কিন্তু এতটাই অপছন্দ করেন যে একটা গুন্ডার সাথে জোর করে বিয়ে দেবে তা সে ভাবতেও পারেনি। এমনকি নিঝুম বিয়েতে রাজি না হলে ওকে কোনো খাবারও দিতে নিষেধ করেছিলেন। মিসেস আয়েশা ও নির্ঝর বারান্দার গ্রিল দিয়ে শুকনো খাবারও পানি দিয়েছিল। নিঝুম কখনো জায়ান আহমেদকে দেখেনি, শুধু নামটাই শুনেছে। দেশ বিদেশের বিজনেস ওয়ার্ল্ডে জায়ানের নামটাই ত্রাসের মতো, কিন্তু তার চেহারা পরিচিত না। সে হুট করে মিস্টার নয়নের প্রায় ডুবতে থাকা বিজনেস অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে, সেই সাথে ব্যাংক থেকে নেওয়া লোনও পরিশোধ করবে জানায়। এর জন্য মিস্টার নয়নের কাছে দুটো বিকল্প রাখে। নিঝুমের সাথে জায়ানের বিয়ে দিতে হবে, অথবা মিস্টার নয়নের বিজনেসের 51% শেয়ার জায়ানের নামে লিখে দিতে হবে। মিস্টার নয়ন প্রথম বিকল্পটাই বেছে নিয়েছেন। নিঝুমের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। সেই বিয়ে জায়ানের সাথে দিলে তার ব্যবসাও থাকবে, নিঝুমও খুব বড় ঘরে যাবে। তিনি মনে করেন জায়ানের টাকা পয়সায় নিঝুম সেখানে রানীর মতোই থাকবে, এবং তিনি নিজের স্বার্থ দেখলেও নিঝুমের ভালোই করেছেন। আমেরিকা, কানাডা, জার্মানিতে বিস্তৃত জায়ানের বিজনেস, এসব ভেবে নিঝুম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। নিঝুম সিটে হেলান দেয়। অবশেষে সে মুক্তির পথ খুঁজে নিয়েছে। নতুন ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত সে। মিস্টার নয়ন ড্রয়িং রুমে পায়চারি করছে, অপেক্ষা করছে নির্ঝরের আসার। মিসেস আয়েশার সাথে এতক্ষণ রাগারাগি করেছেন। কিছুক্ষণ পর নির্ঝর আসে। বাড়ির সদর দরজা হাট করে খোলা। নির্ঝর জানে এর কারণ কি। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভেতরে প্রবেশ করে। নির্ঝরকে দেখে মিস্টার নয়নে রাগের বর্ষণ হলো। সপাটে চর বসালো নির্ঝরের গালে। তারপরও নির্ঝর মুচকি হাসলো। রাগে কাঁপতে কাঁপতে মিস্টার নয়ন বললেন, কোথায় নিঝুম? কোথায় রেখে এসেছো তাকে? কেন? ও তো তোর বিজনেসের ডিল কনফার্ম করেই গেছে, তাহলে ওর কি দরকার? নির্ঝর শান্ত গলায় বললেও মিস্টার নয়ন মোটেও শান্ত হতে পারছেন না। তিনি ফুঁসতে ফুঁসতে বললেন, জায়ান যে পেপারে সাইন করেছিল সেটা জায়ানের কাছেই। ও চাইলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারে। আমার পুরো বিজনেস ডিপেন্ডেবল ওই একটা কাগজের উপর। তবে দিয়ে দাও জাহানকে 51% শেয়ার, বাকি 49% শেয়ারে আমরা চলতে পারবো। তাছাড়া আমার জব আছে, ব্যাংকেও লোন বিজনেসের লাভ থেকে আস্তে আস্তে চুকানো যাবে। লোনের পরিমাণ সুদে আসলে আরো বাড়বে, তখন ওই বাড়িটাও যাবে, পথে বসবে সবাই মিলে। নিঝুমের তো সাত কপাল যে এমন অলক্ষী নিয়ত জন্মে এত বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে। সে সেটার কদর করলো না, রানীর হালে থাকবে। এবার মিসেস আয়েশা ছ্যাদ করে উঠলেন, জায়ান আহমেদের নামে এত কথা ছড়িয়েছে। একটা গুন্ডা লম্পটের সাথে টাকা পয়সা দিয়ে সে কিসের রানী হবে? জায়ানের নামে তারই এক সময়কার ফিমেল বিজনেস পার্টনার রেপ এলিগেশন এনেছিল। সে সবকিছু টাকা দিয়ে ধামাচাপা দিয়েছে। ওসব মিথ্যা এলিগেশন। বিজনেসম্যান শত্রু হয়ে গেলে এসব অনেক রিউমার ছাড়ায়। তুমি আর ওই গুন্ডা লম্পটের তরফদারি করবে না। যা রোটে তা কিছুটা হতো বটে। আমার মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে না। মিস্টার নয়ন তাচ্ছিল্য হাসলেন আর বললেন, জানোই ও খুঁজে বের করবে। হয়তো ইতিমধ্যে খোঁজ পেয়েও গেছে, ওর পাওয়ার জানো না। দীর্ঘ জার্নি শেষে টরেন্টো এয়ারপোর্টে নামলো নিঝুম। ভোরের স্নিগ্ধতায় সজীব পরিবেশ। লাগেজ পেতে নিঝুমকে অপেক্ষা করতে হবে। এখন অক্টোবর মাস। অক্টোবর মাস কানাডায় শরৎকাল। এই সময় এখানে শীতল আবহাওয়া ও মাঝে মধ্যে অল্প স্বল্প বৃষ্টিও হয়। নিঝুমের শরীরে কাঁপন ধরল। বেনারসি শাড়ির আঁচলটা আরেকটু জড়িয়ে নিল। তাড়াতাড়ি ওয়েটিং এরিয়াতে চলে গেল। লাগেজ পেতে নিঝুমের বেশি অপেক্ষা করতে হয়নি। লাগেজ নিয়ে এবার সে কাউকে খুঁজছে। তখন একটা মেয়েকে চোখে পড়ল। মেয়েটির হাতে একটা বোর্ড, তাতে লেখা ঝুম। নিঝুমের মনে পড়ল আলফিতাকে ঝুম বলেই ডাকে। এগিয়ে গেল মেয়েটির দিকে, গিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ টিনা? তুমি বুঝো, রাইট? ইয়া। মেয়েটি নিঝুমকে জড়িয়ে ধরে বলল, নাইস টু মিট ইউ হানি, লেটস গো। তারপর মেয়েটির সাথে নিঝুম গাড়িতে উঠে বসে। ভিন দেশে প্রথম দিন তার। কমলা ও হলুদ রঙের পাতার ম্যাপল ট্রি ও অন্যান্য রঙিন পাতার গাছ রাস্তার ধারে সারি সারি দৃশ্যমান। কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
পাতার রং কমলা, হলুদ ও লাল বর্ণের হওয়ার কারণ পাতায় ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পায়। নিঝুম গাড়ির কাছ নামিয়ে হালকা করে মাথা বের করে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শীতল বাতাসে বারবার তার গায়ে কাঁটা দিয়ে উঠছে, তত সে শাড়ির আঁচল জড়িয়ে নিচ্ছে। সামনে বসা টিনা জানতে চাইল, তুমি কি খাবে? হঠাৎ বাংলা কথা শুনে নিঝুম চমকে উঠল। নিঝুম পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি বাংলা বলতে পারো? Yeah, আমার মা বাঙালি. I mean, my mom and Alfie's daughter siblings. My grandparents are Bangladeshi and have US citizenship. Then my mom and uncle married their Canadian partners. নিঝুম অবাক হয়ে শুনল। সে জানতো না আলফি যাকে ফ্রেন্ড বলেছে সে আসলে আলফির কাজিন। নিঝুম বলল, তুমি কখনো বাংলাদেশে গিয়েছো? Not yet, but I want to go there. নিঝুম আর কিছু বলল না, চুপচাপ জানালা দিয়ে ছুটে চলা পথ দেখছে। কিছুক্ষণ পর ওরা একটা বাড়ির সামনে এসে থামল। নিঝুম দেখল বাড়িটা বেশ সুন্দর, দোতলা কাঠের ছাদের বাংলো বাড়ি, সামনে খুব সুন্দর শৌখিন বাগান। টিনা গাড়ি থেকে নেমে নিঝুমকে নামতে বলল। নিঝুম গাড়ি থেকে নামলো। ড্রাইভার নিঝুমের লাগেজটা বের করে দিল। ওরা বাড়ির গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে দুজন পুরুষ মহিলা বেরিয়ে এলো। টিনা বলল, নিজুম, আমার মম ড্যাড. নিঝুম হালকা এসে সালাম দিল। বিনিময়ে ওনারাও সালাম দিল। তারপর মহিলাটি এগিয়ে এসে হাসি মুখে নিঝুমের হাত ধরে বলল, মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। নিঝুম লাজুক হাসল। মহিলাটি ফের বলল, আমাদের আলফির পছন্দ সবসময় সুন্দর, যেমনটা তুমি। নিঝুম লজ্জায় দৃষ্টি নিচু করতেই নিজের গায়ের পোশাক দেখে মনে পড়ল ওনারা ওকে এই বেশে দেখেও কিছু মনে করছে না। আলফি কি ওদের বলেনি যে ও বিয়ে করে পালিয়েছে? নিজের মনে কেমন সে অপ্রস্তুত হয়ে গেল। তারপর ওরা নিঝুমকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। টিনার মা মিসেস মুনতাহিনা একটা রুম খুলে দিলেন। তারপর নিঝুমকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। নিঝুম রুমটার চারিপাশে চোখ বুলিয়ে দেখল রুমটা ছোট ও রুচিসম্মত ছিমছাম একটা গেস্ট রুম। তার পছন্দ হয়েছে খুব, কিন্তু সে তো আগামীকাল সকালেই এখান থেকে চলে যাবে। নিঝুম এরপর তার লাগেজটা খুলল। দীর্ঘক্ষণ বেনারসি পরে থাকাতে তার অস্বস্তিও হচ্ছিল প্রচুর, তাই সময় নিয়ে হট শাওয়ার নিল। এর মধ্যেই রুমের দরজায় নক সে শুনেছে, হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখল ওরা তিনজন আগে থেকে ব্রেকফাস্ট টেবিলে বসা। টিনা ও টিনার বাবা অলরেডি নাস্তা শুরুও করে দিয়েছে, তবে টিনার মা অপেক্ষা করছেন। মিসেস মুনতাহিনা নিঝুমকে দেখে হাস্যজল মুখে তাদের সাথে এসে বসতে বললেন। তারপর নিঝুমের প্লেটে 2 পিস এগ স্যান্ডউইচ ও ফ্রুট তুলে দিলেন। নিঝুমও ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করে। টিনা বলল, সরি, অ্যাকচুয়ালি আমিও ড্যাড অফিসে যাব, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না। ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি শাওয়ার নিতে একটু লেট করে ফেলেছি।